হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 22 অর্থাৎ 22 শুরু করব। 1 নম্বরতে শুরু হবে। তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আর একটা কথা, দেখে ভালো লাগলে কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তোমাদের পরিচিত জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 22, পেজ 206 পেজ। ঠিক আছে, পেজ হচ্ছে 206। শুরু হবে 1-1 থেকে। দেখো, প্রথম প্রশ্ন, লাভ ক্ষতির একটা শর্ট অঙ্ক আছে, খুব ভালো করে দেখবে। প্রশ্ন দেখো, বলছে একটি জামা 360 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। মানে 360 টাকাতে সে বিক্রি করছে, করাতে 10% ক্ষতি। বলছে জামাটির ক্রয় মূল্য কত? আমি আবার বলছি, একটি জামা 360 টাকা দিয়ে বিক্রি করলো, 360 টাকায় বিক্রি করাতে 10% ক্ষতি। বলছে জামাটির ক্রয় মূল্য কত? আমাকে কিন্তু ক্রয় মূল্য বের করতে হবে। ঠিক আছে, দেখো হেডিংটা কীভাবে লিখবে। প্রথমে লিখবে হচ্ছে ক্ষতি ইকুয়াল টু 10%। তারপর লিখবে বিক্রয় মূল্য ইকুয়াল টু 360 টাকা। আর ক্রয় মূল্য ইকুয়াল টু প্রশ্নবোধক। ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। আমরা যেটা বের করব সবসময় সেটা কিন্তু আমরা ডান দিকে রাখবো। যেমন 10% ক্ষতি। 10% ক্ষতি মানে কি? মানে 100 টাকায় কিনে তুমি 90 টাকায় বিক্রি করছো, তবেই তো 10% ক্ষতি। 100 টাকায় একটা দ্রব্য কিনে তুমি যদি 90 টাকায় বিক্রি করো, সেক্ষেত্রে কিন্তু 10% ক্ষতি। আর 10% লাভ মানে কি? মানে 100 টাকায় কিনে তুমি 110 টাকায় বিক্রি করছো, সেক্ষেত্রে কিন্তু 10% মানে 10% লাভ। এখানে বলছে 10% ক্ষতি, তার মানে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, ক্রয় মূল্য হবে 100 টাকা। 100 টাকায় কিনে 90 টাকা বিক্রি, তবেই তো 10% ক্ষতি। 10%, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আগে একটু লিখে নেব যে 10% ক্ষতিতে আমরা কিন্তু ক্রয় মূল্য বের করবো। আমরা বের করব ক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য বের করি তাহলে আমরা কিন্তু বিক্রয় মূল্য দিয়ে শুরু করব, ডান দিকে কিন্তু ক্রয় মূল্য রাখবো। 10% ক্ষতি মানে বিক্রি মূল্য কত? 90 টাকা, আর ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা লিখব অর্থাৎ বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। ঠিক আছে, 10% ক্ষতি। 10% ক্ষতি মানে 100 টাকায় কিনে তুমি 90 টাকায় বিক্রি করছো, তবেই তো 10% ক্ষতি। তার মানে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এইবারে যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100 নিচে 90। আর বিক্রয় মূল্য দেওয়া আছে 360, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে 100 ইন্টু 360, আর তার নিচে হচ্ছে 90। যখন 1 হবে এটা কিন্তু ডিভাইডেড হয়ে ভাগ হবে, আর তারপর যেটা লিখবে সেটা হচ্ছে ইন্টু হবে। এটা কিন্তু মনে রেখে দেবে, ঐকিকের কিন্তু এটাই নিয়ম। তাহলে আমরা কিন্তু কাটারি করছি। এটা কাটলে হচ্ছে 4, তাহলে 400 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 380 টাকা, অপশান বি হচ্ছে 400 টাকা, অপশান সি হচ্ছে 420 টাকা, আর অপশান ডি হচ্ছে 450 টাকা। তাহলে আমার অপশান বি অ্যান্সার আমরা লিখব হচ্ছে বি, এটা হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে, তার মানে 10% ক্ষতি মানেই হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা। তার মানে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এক হলে কত আর 360 হলে কত? বিক্রয় মূল্য 360, তাহলে ক্রয় মূল্য কত সেটা আমি বের করব। ঠিক আছে, এবার চলে আসতেছি আর নেক্সট অঙ্কে হচ্ছে 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে ABCD সামন্তরিকের কোণ C/টু কোণ D, কোণ C/টু কোণ D = 7:2 হলে কোণ BAD, কোণ BAD এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি কিন্তু প্রথমে একটা সামন্তরিক এঁকে নেব। একটা সামন্তরিক আঁকছি। এটা একটা সামন্তরিক, ঠিক আছে। তার নাম দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছে হচ্ছে ABC, এটা হচ্ছে D। ABCD একটা সামন্তরিক, কোণ BAD, কোণ BAD এর মান আমাকে বের করতে হবে। কোণ BADর মান কিন্তু আমাকে বের করতে হবে। এখানে কিন্তু কোণ C আর কোণ D এই দুটার মান কিন্তু দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, দুটো কোণের অনুপাত দেওয়া আছে 7:2। ঠিক আছে, আমি একটা কথা বলছি যে সামন্তরিকের বিপরীত কোণ সমান হবে। 1 নম্বর সামন্তরিকের বিপরীত কোণ সমান মানে কোণ B এর সঙ্গে কোণ D সমান, আবার কোণ C এর সঙ্গে কোণ A সমান। ঠিক আছে, আবার সামন্তরিকের বিপরীত বাহু সমান, আবার সামন্তরিকের বিপরীত বাহু সমান্তরাল, আর সামন্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সামন্তরিকের কর্ণ দুটি পরস্পরকে কিন্তু সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, আর সামন্তরিকের 1 নম্বর হচ্ছে দুটা বাহু সমান, বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান্তরাল, বিপরীত কোণ সমান, আর সামন্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে মানে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু এগুলো সব মনে রাখা দেবে, এটা হচ্ছে সামন্তরিকের কিন্তু ধর্ম। তার মানে কোণ এক্ষেত্রে কিন্তু কোণ B = কোণ D, আবার কোণ C = কোণ A। বিপরীত কোণ দুটো কিন্তু সমান হবে, বিপরীত কোণ সমান। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু AD সমান্তরাল BC এবং CD ওয়াদের ভেদক। আমরা জানি যে দুটো বাহু যদি সমান্তরাল হয় এবং তার যে একটা ভেদক থাকে, তাহলে ভেদকের একই পার্শ্বের অন্তঃকোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। এই অন্তঃকোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। খুব ভালো করে মনে রাখবে। আমি আবার বলছি, আমি লিখছি, দেখো প্রথমে লিখছি AD সমান্তরাল BC এবং CD উহাদের ভেদক। ঠিক আছে, তাহলে ভেদকের একই পার্শ্বের অন্তঃকোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। অন্তঃকোণ দুটির সমষ্টি, অন্তঃকোণ মনে করো এরম দুটো বাহু যদি সমান্তরাল, এরম যে একটা ভেদক থাকে, তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, মানে 2 সমকোণ। আবার এই দুটোর যোগফলও কিন্তু 2 সমকোণ 180 ডিগ্রি, কারণ এই দুটো বাহু সমান্তরাল, এটা একটা ভেদক। আবার এই দুটো কোণের যোগফলও কিন্তু 180 ডিগ্রি, মানে BC সমান্তরাল AD এবং AB ওয়াদের ভেদক। ঠিক আছে, অথচ চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তার মানে BC সমান্তরাল AD বা AD সমান্তরাল BC এবং CD ওয়াদের ভেদক। আমরা জানি যে ভেদকের একই পার্শ্বের অন্তঃকোণ দুটির সমষ্টি, অন্তঃকোণ দুটির সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। মনে রেখে দেবে কিন্তু। ঠিক আছে, CD ওয়াদের ভেদক, অতএব ভেদকের একই পার্শ্বের অন্তঃকোণ দুটির সমষ্টি = 180 ডিগ্রি। তাহলে ভেদকের একই পার্শ্বের অন্তঃকোণ দুটির সমষ্টি
180 ডিগ্রি। তার মানে কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই দুটো কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। কোণ সি প্লাস কোণ ডি, এই দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কিন্তু অনুপাত দেওয়া আছে, এখানে দেওয়া আছে কোণ সি ইস টু কোণ ডি ইকুয়াল টু 7:2। অতএব কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি গুণন 7 আর নিচে হচ্ছে 9। মানে আমরা যেটা বার করব সেই অনুপাত দ্বারা গুণ করব, যেটা বার করব সেই অনুপাত দ্বারা গুণ, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, নিচে অনুপাতের যোগফল। ঠিক আছে, কারণ এই দুটো কোণের সমষ্টি, এই দুটো কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, অথচ দুটো কোণের অনুপাত হচ্ছে 7:2। 7:2, তাহলে কোণ সি কত হবে? 180 ডিগ্রি ইন্টু 7/9, অনুপাতের যোগফল বাই 9। এটা কাটলে হচ্ছে 20 ডিগ্রি। সমান হচ্ছে 7-14, 140 ডিগ্রি। কোণ সি হচ্ছে 140 ডিগ্রি। এবার আমরা কোণ ডি বের করব, এখানে করছি। কোণ ডি ইকুয়াল টু, তাহলে 180 ডিগ্রি গুণন 2 আর নিচে হচ্ছে 9। মানে যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। কাটলে হচ্ছে 20 ডিগ্রি আর সমান 40 ডিগ্রি। ঠিক আছে, কমপ্লিট। এবার বলছে কোণ বিএডি কত? কোণ সি এর মান হচ্ছে 140 ডিগ্রি আর কোণ ডি এর মান হচ্ছে 40 ডিগ্রি। বলছে কোণ বিএডি কত? বিএডি আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ সমান, সামান্তরিকের বিপরীত কোণ সমান। তাহলে কোণ সি এর সঙ্গে কোণ এ কি হবে? সমান হবে। কোণ সি ইকুয়াল টু কোণ এ। ঠিক আছে, অতএব কোণ বিএডি ইকুয়াল টু বিপরীত কোণ সমান, সামান্তরিকের বিপরীত কোণ সমান। এটা 140 ডিগ্রি হলে এটাও 140 ডিগ্রি হবে, এটা 40 ডিগ্রি হলে এটাও 40 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে কোণ বিএডি ইকুয়াল টু 140 ডিগ্রি। কমপ্লিট। এবার আমি অপশান দেখব। অপশান এ হচ্ছে 20 ডিগ্রি, অপশান বি হচ্ছে 40 ডিগ্রি, অপশান সি হচ্ছে 80 ডিগ্রি, আর অপশান ডি হচ্ছে 140 ডিগ্রি। তাহলে অপশান ডি আমি অ্যান্সার লিখব, অপশান ডি অ্যান্সার। খুব ভালো করে লক্ষ্য করবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে দুটো বাহু যদি সমান্তরাল থাকে এবং একটা যদি ভেদক থাকে, ভেদকের একই পার্শ্বের অন্তঃকোণ দুটির সমষ্টি, অন্তঃকোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিবে। আবার এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, আবার এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, আবার এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, অথচ চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। আর বিপরীত কোণ কিন্তু সমান, যেহেতু সামান্তরিকের বিপরীত কোণ সমান, সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল, আর সামান্তরিকের বিপরীত বাহু সমান। ঠিক আছে, তাহলে আমি চলে আসতেছি এরপর নেক্সট অঙ্কে। 3 নম্বর বলছে যদি x,4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব, আমরা কিন্তু জানি যে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0, মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। বলছে দূরত্ব 5 একক হয়, তবে x এর মান কত? বলছে x,4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব যদি 5 একক হয় তবে x এর মান কত? তাহলে আমরা মূল বিন্দু থেকে x,4 বিন্দুটির আমরা দূরত্ব বের করব। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে দূরত্ব বের করার কোনো ফর্মুলা আছে কিনা? হ্যাঁ, ফর্মুলা আছে। যে যখন আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করব, তার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, পাশে হচ্ছে একক। রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, পাশে একক। আমি লিখছি, দেখো প্রথম লিখছি মূল বিন্দুর স্থানাঙ্ক,
মূল বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু 0,0। আর একটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে x,4। এই দুটো বিন্দুর মধ্যে আমরা দূরত্ব বের করব। লিখব দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়াল টু, লিখব দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে x-0 তার হোল স্কোয়ার প্লাস 0 x-0 তার হোল স্কোয়ার আর 4-0 তার হোল স্কোয়ার, পাশে হচ্ছে একক। তাহলে x-0 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 মানে 4-0 তার হোল স্কোয়ার, পাশে হচ্ছে একক। এবার দেখো এক্সের থেকে যদি 0 বাদ দেয় তাহলে এক্স স্কোয়ার, আর 4-এর থেকে 0 বাদ দিলে 4 তার স্কোয়ার, পাশে একক সমান সমান রুটের মধ্যে x² প্লাস 16 একক। কিন্তু অঙ্কে কিন্তু দুটো বিন্দুর দূরত্ব দেওয়া আছে। মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 5 একক, এই দূরত্ব হচ্ছে 5 একক। মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক। আমার কিন্তু দুটা বিন্দুর মধ্যে দূরত্ব হয়েছে রুটের মধ্যে x² প্লাস 16 একক। শর্তানুসারে কিন্তু এই দুটা কিন্তু সমান, শর্তানুসারে। তাহলে আমরা এখানে করছি, লিখব শর্তানুসারে রুটের মধ্যে x² প্লাস 16 ইকুয়াল টু 5। মানে আমার ধরা অনুযায়ী দুটা বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে রুটের মধ্যে x² প্লাস 16, কিন্তু অঙ্কে দেওয়া আছে দুটা বিন্দুর দূরত্ব হচ্ছে 5, শর্তানুসারে দুটো হচ্ছে সমান। এবার আমি কিন্তু রুটকে তুলে দেবো, আর যখন তুমি রুটকে তুলবে তুমি উভয় পক্ষে বর্গ করবে, উভয় পক্ষে বর্গ করলেই কিন্তু রুট উঠে যাবে। ঠিক আছে, যখনই বর্গমূল থাকবে মানে রুট থাকবে তুমি উভয় পক্ষে স্কোয়ার করবে মানে বর্গ করবে, তাহলে কিন্তু রুটটা কিন্তু উঠে যাবে। ঠিক আছে, দেখো তাহলে রুটের মধ্যে x² প্লাস 16 তার হচ্ছে হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 5 আর তার হোল স্কোয়ার, উভয় পক্ষে বর্গ। আমি কিন্তু উভয় পক্ষে বর্গ করলাম। এবার যদি স্কোয়ার করে রুট উঠে যাবে তাহলে x² প্লাস 16 আর এদিক হচ্ছে 25, 5² 25। এবার 16কে আমরা ওপার করে দেবো, তাহলে x² ইকুয়াল টু 25 মাইনাস 16, তাহলে x² ইকুয়াল টু 9, অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস √9, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে x এর মান হচ্ছে প্লাস মাইনাস 3। যখন আমরা বর্গমূল করব সামনে কোনো একটা প্লাস মাইনাস দেবো, প্লাস মাইনাস চিহ্ন দেবো। ঠিক আছে, এবার আমি অপশান দেখব। অপশান এ হচ্ছে প্লাস মাইনাস 4, অপশান বি হচ্ছে প্লাস মাইনাস 5, অপশান সি হচ্ছে প্লাস মাইনাস 3, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে আমার অ্যান্সার হবে অপশান সি। তাহলে অ্যান্সার হচ্ছে সি, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে যে দুটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে গেলে তার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 1-এর 4 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 18 সেমি। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 18 সেমি হলে ত্রিভুজটির মধ্যমা তিনটির যোগফল কত? মধ্যমা তিনটির যোগফল। আমরা কিন্তু জানি যে ত্রিভুজের তিনটি বাহু সমান অর্থাৎ তিনটি কোণ সমান তাকেই কিন্তু সমবাহু ত্রিভুজ বলে। আমি আবার বলছি, যে ত্রিভুজের তিনটি বাহু সমান অর্থাৎ তিনটি কোণ সমান তাকেই বলে হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কিন্তু 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণই হবে 60 ডিগ্রি, আর সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই কিন্তু সমান হবে, কিন্তু সমান হবে। এবার সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? পরিসীমা হচ্ছে 3 ইন্টু বাহু,
আমরা যদি পরিসীমাকে 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু বাহু পাবো, আবার বাহুকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু পরিসীমা পাবো। আমি আবার বলছি, সমবাহু ত্রিভুজের পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে আমরা বাহু পাবো, আবার বাহুকে 3 দ্বারা গুণ করলে আমরা কিন্তু পরিসীমা পাবো। তোমাদের প্রশ্নে কেন আমরা 3 দিয়ে গুণ 3 দিয়ে ভাগ করছি? কারণ সমবাহু ত্রিভুজের 3টি বাহুই সমান, 3টি বাহু সমান, যার জন্য আমরা 3 দিয়ে গুণ করছি তাহলে পরিসীমা, আবার 3 দিয়ে ভাগ করছি তাহলে বাহু। ঠিক আছে, আর সমবাহু ত্রিভুজে কিন্তু প্রতিটি মধ্যমাই সমান হবে, 3টি মধ্যমাই কিন্তু সমান হবে। মধ্যমা মানেই উচ্চতা, সমবাহু ত্রিভুজের মধ্যমা মানেই হচ্ছে উচ্চতা, 3টি মধ্যমাই কিন্তু সমান হবে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে কিন্তু। তার মানে আমরা কিন্তু উচ্চতা বার করব, মধ্যমা মানেই উচ্চতা, মানে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু, তাকে 3 দ্বারা গুণ করলে 3টি মধ্যমার যোগফল আসবে, কারণ 3টি মধ্যমা তো সমান, তাহলে আমরা 3 দ্বারা কী করবো? গুণ করবো। একটা মধ্যমা বের করে তাকে 3 দ্বারা গুণ করলেই 3টি মধ্যমার যোগফল হয়ে যাবে। আমি করছি, দেখো, একটা সমবাহু ত্রিভুজ আঁকা নিচ্ছি, সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের 3টি বাহু সমান, মনে করো এই বাহু, এই বাহু, এই বাহু, 3টা বাহুই হচ্ছে সমান, নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এটা হচ্ছে মধ্যমা, এডি মধ্যমা, এটা একটা মধ্যমা, আর একটা মধ্যমা হচ্ছে এ একটা মধ্যমা, এই 3টা মধ্যমা, এখানে মধ্যমা হচ্ছে এডি বিই আর সিএফ। এই যে 3টা মধ্যমা, এই 3টা মধ্যমার দৈর্ঘ্য কিন্তু সমান হবে, কারণ যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, 3টা বাহু সমান, কিন্তু এই 3টা বাহু কিন্তু সমান। আমাদের যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে আমরা পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা বাহু পেয়ে যাব, প্রত্যেকটা বাহু কিন্তু পেয়ে যাব। এখানে পরিসীমা দেওয়া আছে, লিখব সমবাহু, সমবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা ইকুয়াল টু, এই যে পরিসীমা, পরিসীমা ইকুয়াল টু 18 সেমি। অতএব বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহু বা বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইকুয়াল টু 18/3, 6 সেমি। তাহলে কিন্তু বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি, এই বাহু হবে 6 সেমি, এটাও হবে 6 সেমি, এটাও হবে 6 সেমি। ঠিক আছে, তাহলে বাহু হচ্ছে 6 সেমি। এইবার হচ্ছে আমাকে বের করতে হবে মধ্যমার দৈর্ঘ্য। মধ্যমা মানেই হচ্ছে উচ্চতা, সমবাহু ত্রিভুজের মধ্যমা মানেই হচ্ছে উচ্চতা। লিখব সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য, মধ্যমার দৈর্ঘ্য ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক, এটা হচ্ছে ফর্মুলা। √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে √3/2 ইন্টু বাহু। এবার বাহু তো আমরা জানি, বাহু হচ্ছে 6 সেমি, বাহু হচ্ছে 6 সেমি, তাহলে সমান সমান √3/2 ইন্টু 6। এবার এককটা হচ্ছে সেমি, একক হচ্ছে সেমি, কাটলে হচ্ছে 3, তাহলে 3√3 সেমি। তাহলে এই যে সমবাহু ত্রিভুজের মধ্যমা আছে, এই যে মধ্যমা এডি মধ্যমা, বিই মধ্যমা, সিএফ মধ্যমা, 3টা মধ্যমা আছে ত্রিভুজের, কিন্তু 3টি মধ্যমা, এই প্রত্যেকটা মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 3√3 সেমি। খুব ভালো করে মনে রেখে দিবে যে সমবাহু ত্রিভুজের কিন্তু
প্রতিটি মধ্যমাই কিন্তু সমান, মানে তিনটা মধ্যমাই কিন্তু সমান। আমরা একটা মধ্যমা বের করে তাকে 3 দ্বারা গুণ করলেই কিন্তু মধ্যমা তিনটির যোগফল হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এবার লিখবো অতএব মধ্যমা তিনটির যোগফল, মধ্যমা তিনটির যোগফল ইকুয়াল টু 3 ইন্টু 3√3। মধ্যমা তিনটির যোগফল হচ্ছে 3 ইন্টু 3√3, এত সেমি সমান সমান 9√3 সেমি, 9√3 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটি মধ্যমার যোগফল হচ্ছে 9√3 সেমি। আমি লাস্ট একবার বলছি, সমবাহু ত্রিভুজের মধ্যমার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে মধ্যমা বা উচ্চতা। আর সমবাহু ত্রিভুজে কিন্তু প্রতিটি মধ্যমাই কিন্তু সমান, মানে তিনটি মধ্যমাই সমান। আর হচ্ছে পরিসীমাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু বাহু পাবো, আবার বাহুকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা পরিসীমা পাবো। কমপ্লিট। এবার অপশান দেখছি, অপশান এ হচ্ছে 9√3 সেমি, অপশান বি হচ্ছে 9√3/2 সেমি, অপশান সি হচ্ছে 6√3 সেমি, আর অপশান ডি হচ্ছে 3√3/2 সেমি। তাহলে আমার অ্যান্সার হবে এ, অ্যান্সার এ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কমপ্লিট। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। 2-1 নম্বর দেখো প্রশ্ন কি আছে, বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। এখানে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। আমি কিন্তু এর আগেও বলেছি যে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই কিন্তু ধরে নেব। কিন্তু এখানে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, আমরা কিন্তু ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। যদি ক্রয় মূল্যের উপর 20% লাভ থাকতো তাহলে কিন্তু আমরা ধরে নিতাম যে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। এখানে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তার মানে আমরা কিন্তু বিক্রয় মূল্যটাই ধরে নেব, ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। আচ্ছা এবার দেখো তুমি 100 টাকায় বিক্রি করে তোমার 20% লাভ হয়েছে, তাহলে তুমি জিনিসটা কিনেছো কত দিয়া? 80 টাকা। তুমি 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছো, যার জন্য বিক্রয় মূল্যের উপর 20% লাভ। ঠিক আছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। মনে করো আমি বিক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, এবার 100 টাকায় বিক্রি করে তোমার 20 টাকা লাভ, তাহলে তুমি কিনেছো কত দিয়ে? তুমি দ্রব্যটা ক্রয় করেছো কত দিয়ে? তাহলে 100 বিয়োগ 20 ইকুয়াল টু 80 টাকা। যখন আমরা বিক্রয় মূল্য ধরবো, লাভ হলে কিন্তু বিয়োগ করবে আর ক্ষতি হলে যোগ করবে। মানে ক্রয় মূল্য ধরলে আমরা কিন্তু লাভ হলে যোগ করব আর ক্ষতি হলে বিয়োগ করব, মানে দুটো কিন্তু বিপরীত। এটা কিন্তু মনে রেখে দিবে। যখন আমরা বিক্রয় মূল্য ধরবো তখন লাভ হলে তুমি বিয়োগ করবে আর ক্রয় মূল্য হলে ক্ষতি হলে কী করবে? যোগ করবে। লাভ হলে বিয়োগ করবে আর ক্ষতি হলে যোগ করবে যখন আমরা বিক্রয় মূল্য ধরবো। আর যদি ক্রয় মূল্য ধরি, লাভ হলে যোগ আর ক্ষতি হলে বিয়োগ। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি বিক্রয় মূল্য করলে 100 টাকা, ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমরা ধরে নিলাম বিক্রয় মূল্য 100 টাকা। আমি বলেছি যে বিক্রয় মূল্য যখন আমরা ধরবো তখন লাভ হলে বিয়োগ করব। তাহলে এখানে 20% লাভ, তাহলে ক্রয় মূল্য কত? 100 বিয়োগ 20 ইকুয়াল টু 80 টাকা। তুমি 80 টাকায় কিনে 100 টাকায় যদি বিক্রি করে তোমার 20 টাকার লাভ, সেটা কিন্তু বিক্রয় মূল্যের উপর 20%, ক্রয় মূল্য না, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হচ্ছে। ঠিক আছে, লিখবো, নিচে লিখবো যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 20। দেখো লাভের ক্ষেত্রে কিন্তু বিয়োগ করছি, যেহেতু বিক্রয় মূল্য 100 ধরছি, আর যদি ক্রয় মূল্য ধরতাম তাহলে কিন্তু যোগ করতাম। তাহলে সমান সমান 80 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, তার মানে লাভ কত হচ্ছে? অতএব লাভ
ইকুয়াল টু 100 বিয়োগ 80 ইকুয়াল টু 20 টাকা। আমার লাভ হচ্ছে 20 টাকা। এবার আমি ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বার করো। ক্রয় মূল্যের উপর বলছে, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, যে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত সেটা আমাকে বের করতে হবে। তার মানে 80 টাকায় লাভ হয় 20 টাকা ক্রয় মূল্যের উপর। এখানে ক্রয় মূল্য তো 80, তাহলে 80 টাকায় লাভ হয় 20 টাকা। 1 হলে কত আর 100 হলে কত? তাহলে আমরা লিখব যে 80 টাকায় লাভ হয় ইকুয়াল টু 20 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 20 নিচে 80, অতএব 100 টাকায় লাভ হয়, তাহলে 20 ইন্টু 100 আর তার নিচে হচ্ছে 80, কাটলে হচ্ছে 4, তার মানে 25 টাকা সমান সমান 25%। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমার লাভ হবে হচ্ছে 25%। ঠিক আছে, চলে আসতেছি নেক্সট হচ্ছে 2 নম্বর। দেখো প্রশ্ন আছে ABCD সামুদ্রিকের ক্ষেত্রফল 100 বর্গ সেমি। ABCD সামুদ্রিকের ক্ষেত্রফল 100 বর্গ সেমি। বলছে BC বাহুর মধ্যবিন্দু P, BC বাহুর মধ্যবিন্দু P, বলছে ABP ত্রিভুজের ক্ষেত্রফল কত? ABP ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক, তাহলে ABCD এটা একটা সামান্তরিক। বলছে BC বাহুর মধ্যবিন্দু P, BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে P, BC বাহুর মধ্যবিন্দু P। বলছে ABP এই ত্রিভুজের ক্ষেত্রফল, ABP ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে আমাকে। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, ABP ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা লিখছি যে সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল ইকুয়াল টু 100 বর্গ সেমি, 100 বর্গ সেমি। ঠিক আছে, এবার দেখো এবার আমরা P বিন্দু দিয়ে AB এর সমান্তরাল সরল রেখা টানি, যাহা এটিকে E বিন্দুতে ছেদ করে বা Q বিন্দুতে ছেদ করে। সমান্তরাল, আমরা কিন্তু P বিন্দু দিয়ে AB এর সমান্তরাল সরলরেখা টানি, যা AD বাহুকে Q বিন্দুতে ছেদ করে, AD বাহুকে Q বিন্দুতে ছেদ করে। দেখো আমরা লিখছি যে P বিন্দু দিয়ে AB এর সমান্তরাল সরল রেখা টানি, যা এডিকে কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো এই যে ABPQ কিন্তু একটা সামান্তরিক হয়ে গেল। এটা কিন্তু একটা সামান্তরিক। এখানে কিন্তু AB সমান্তরাল PQ আর BP সমান্তরাল AQ। এখানে দেখো AB সমান্তরাল PQ, আবার BP সমান্তরাল AQ। অতএব ABPQ একটি সামান্তরিক। এটা কিন্তু একটা সামান্তরিক হয়ে গেল কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু একটা সামান্তরিক। এই সামান্তরিক কিন্তু এই গোটা সামান্তরিকে কিন্তু অর্ধেক। অতএব
অতএব সামান্তরিক এ বি পি কিউ ইকুয়াল টু হাফ, অতএব সামান্তরিক এ বি পি কিউ ইকুয়াল টু হাফ সামান্তরিক এ বি সি ডি। এই সামান্তরিকটা কিন্তু এই গোটা সামান্তরিকে কিন্তু অর্ধেক সমান সমান হাফ ইন্টু 100 বর্গ সেমি সমান সমান 50 বর্গ সেমি, কাটলে হচ্ছে 50 বর্গ সেমি। আমি আবার বলছি, পি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরল রেখা টানি যাহা এডি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে। এবার দেখো এ বি সমান্তরাল পি কিউ, আবার এ কিউ সমান্তরাল বিপি, অতএব এ বি পি কিউ একটা সামান্তরিক, এর বিপরীত বাহু সমান্তরাল, তাহলে এটা একটা সামান্তরিক। এই সামান্তরিক কিন্তু এই গোটা সামান্তরিকে কিন্তু অর্ধেক, অতএব এর ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু 100 মানে 50 বর্গ সেমি। এবার দেখো এই ত্রিভুজ আর এই সামান্তরিক কিন্তু একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাহলে কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। লিখব ত্রিভুজ এ বি পি ও সামান্তরিক এ বি পি কিউ একই ভূমি বিপি ও একই সমান্তরাল যুগল এ কিউ ও বিপি এর মধ্যে অবস্থিত। এবার ভালো করে দেখো, ত্রিভুজ এ বি পি এবং সামান্তরিক এ বি পি কিউ এদের ভূমি কিন্তু একই, ভূমি হচ্ছে বিপি এবং একই সমান্তরাল যুগল বিপি ও এ কিউ এর মধ্যে অবস্থিত। আমরা জানি যে একটা ত্রিভুজ আর একটা সামান্তরিকের যদি ভূমি একই হয় এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। অতএব ত্রিভুজ এ বি পি ইকুয়াল টু হাফ সামান্তরিক এ বি পি কিউ। তাহলে এই ত্রিভুজটা এই সামান্তরিকের অর্ধেক সমান সমান হাফ ইন্টু 50 বর্গ সেমি সমান সমান 25 বর্গ সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখো, খুব ভালো করে বুঝতে হবে। আমি কিন্তু তোমাদের কিন্তু খুব বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি যেন তোমাদের মনে থাকে, পরীক্ষায় এত কিছু দরকার নাই, আমি বুঝা দেওয়ার জন্য একটু বড় করে দিচ্ছি তোমাদের যেন সুবিধায় মনে যেন থাকে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে মনে রাখবে যে এই সামান্তরিকটা গোটা সামান্তরিক অর্ধেক, যেহেতু মধ্যবিন্দু দিয়ে আমি এ বি এর সমান্তরাল সরলরেখা টানছি যেটা এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা কিন্তু একটা সামান্তরিক হয়েছে, যেহেতু এ বি সমান্তরাল পি কিউ আবার এ কিউ সমান্তরাল বিপি, অতএব এটা একটা সামান্তরিক। এই সামান্তরিক কিন্তু এই গোটা সামান্তরিকের অর্ধেক, তাহলে এটা যদি গোটা সামান্তরিক 100 বর্গ সেমি হয়, এটা হবে 50 বর্গ সেমি। এবার দেখো এই ত্রিভুজ আর সামান্তরিক কিন্তু একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, অতএব এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ ত্রিভুজ এ বিপি ইকুয়াল টু হাফ সামান্তরিক এ বিপি কিউ সমান সমান 25 বর্গ সেমি। আমি কিন্তু বিশ্লেষণ করে বুঝে দিচ্ছি যেন তোমাদের মনে থাকে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-3 নম্বর। এ হচ্ছে x,8, বি হচ্ছে 1,4 ও সি হচ্ছে 4,1 একটি সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান অর্থাৎ দুটি কোণ সমান তাকেই কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দুটো বাহু সমান মানে দুটো কোণ সমান। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু যদি
যদি এ বি আর এসি সমান হয়, এ বি আর এসি বাহু সমান, তাহলে বলছে এক্স এর মান কত। আমি ছবিটা এঁকে নিচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজ, নাম দিচ্ছি এ বি সি। দেখো এই দুটা বাহু সমান, এ হচ্ছে x,8, বি হচ্ছে 1,4 আর সি হচ্ছে 4,1। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজে কিন্তু এ বি আর এসি সমান। আমরা কিন্তু এ বি আর এসি বের করবো, শর্তানুসারে দুটো আমরা কি করব, সমান করব, তাহলেই কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি, লিখছি এ ইকুয়াল টু x,8, আবার বি ইকুয়াল টু 1,4, আবার সি ইকুয়াল টু 4,1। তাহলে আমরা প্রথমে কিন্তু এ বি বার করব। এ বি ইকুয়াল টু রুটের মধ্যে x-1 তার হচ্ছে হোল স্কোয়ার, মানে x1 বলতে এখানে x আর x2 বলতে 1, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস 4 তার হোল স্কোয়ার, পাশে হচ্ছে একক। এবার আরও একটা স্টেপ, দেখো এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 8 থেকে 4 বাদ দিলে 4 তার হোল স্কোয়ার, পাশে একক। রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 16, 4 4 16, 8 থেকে 4 বাদ দিলে 4 হবে, এত একক। রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 17, এত একক। তাহলে আমার কিন্তু এ বি হয়ে গেল। এবার আমরা কিন্তু এসি বার করবো। এসি এখানে করছি এ সি, রুটের মধ্যে এই দুটা কিন্তু এক্স মাইনাস 4 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 8 বিয়োগ 1 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এবার এসি বার করছি। আমরা কিন্তু এ বি আর এসি বার করবো, ওটা শর্তানুসারে দুটো কী করবো, সমান করব। এখানে হচ্ছে রুটের মধ্যে এটাও তাই এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab মানে 8x প্লাস বি স্কোয়ার মানে 16, 4 স্কোয়ার হচ্ছে 16, 2ab 2 ইন্টু এক্স ইন্টু 4 মানে 8x প্লাস 7 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস 49, 7 7 49 একক। আরও একটা স্টেপ, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 9 আর 6 15, 5 হাতে থাকলো 1, 5 একে 6 65, এত একক। তাহলে এত একক। এবার শর্তানুসারে কিন্তু এই দুটা কিন্তু সমান লিখব। শর্তানুসারে এটা ইকুয়াল টু এটা লিখব। শর্তানুসারে প্রথমে লিখছি রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 17 ইকুয়াল টু রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 65। এবার আমরা কিন্তু রুটকে তুলে দেবো, আর রুটকে তুলতে হলে কিন্তু উভয় পক্ষে বর্গ করব। যখন তুমি রুটকে তুলবে উভয় পক্ষে বর্গ, দুই দিকে স্কোয়ার করবে, তাহলে কিন্তু রুট উঠে যাবে। তাহলে আমরা এই দিকেও বর্গ আবার এই দিকেও বর্গ, উভয় পক্ষে বর্গ। তাহলে এবার উঠে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 17, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 65। এবার দুই দিক থেকে এক্স স্কোয়ার উঠে যাবে, এক্স স্কোয়ার দুইতে উঠে যাবে। এবার আমরা এপার নিয়ে আসবো মাইনাস 2x প্লাস 8x
আর 65 মাইনাস 17, 17কে আমরা ওপার করলাম মাইনাস হলো, আর 8x এপার আসলো প্লাস হলো। এবার 8x তে 2x বাদ, 6x, 65তে 17 বাদ, 7 আছে 8, আর তাহলে 1, 48। অতএব x ইকুয়াল টু 48-এর নিচে 6, তাহলে x ইকুয়াল টু 8। তাহলে x এর মান কত? 8। এখানে অ্যান্সার হবে x ইকুয়াল টু 8। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু বলেই দিছে যে শীর্ষবিন্দু যদি এ বি আর এসি সমান হয়, এখানে বলাই আছে যে এ বি আর এসি সমান। আমরা কিন্তু এ বি কত, এ বি সমান কত সেটা বের করব, আবার এসি সমান কত সেটা বার করব। শর্তাংশের দুটো কী করব আমরা? সমান করব, তাহলেই আমরা এক্স এর মান পেয়ে যাব। ঠিক আছে, খুব ভালো করে দেখো, খুব ভালো করে মনে রেখে দিবে। চলে আসতেছি নেক্সট হচ্ছে 2-এর 4 নম্বর। দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে একটি অর্ধবৃত্তের পার্কের চারিদিক বেড়া দিয়ে ঘিরতে একটা অর্ধবৃত্তাকার পার্কের চারিদিকে লোহার রেলিং মানে বেড়া দিতে মোট হচ্ছে ঘিরতে 144 মিটার লম্বা রেলিং লাগে। চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে 144 মিটার লম্বা রেলিং লাগে। বলছে পার্কটির ব্যাস কত? পার্কের আমাকে ব্যাস বার করতে হবে। ঠিক আছে, খুব ভালো করে ছবিটা এঁকে নিচ্ছি। অর্ধবৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর মিটার, এখানে হচ্ছে আর, এটা এ, এখানে ও, এখানে ধরেছি বি, এটা হচ্ছে ও আর মিটার। তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধটা আর মিটার ধরে নিচ্ছি। এটা হচ্ছে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তকার বেড়া, এই রেলিং, একটা বৃত্তাকার পার্ক, এই অর্ধবৃত্তাকার পার্কে রেলিং দিবে। রেলিং মানে এখান দিয়ে এই পর্যন্ত রেলিং দিবে। এই রেলিং দিতে মোট রেলিং লাগে 144 মিটার। তার মানে এখানে কি আছে? এখানে হচ্ছে অর্ধ পরিধি, এটাকে বলা হচ্ছে অর্ধ পরিধি। এটা কি? অর্ধ পরিধি, এটাকে বলা হচ্ছে অর্ধ পরিধি, আর এটাকে বলা হচ্ছে ব্যাস। অর্ধ পরিধি আর ব্যাস এই দুটো ঘিরতে তার লাগছে 144 মিটার রেলিং। অর্ধ পরিধির ফর্মুলা কি? 2 পাই আর বাই 2, 2 পাই আর বাই 2 মানে পাই আর। অর্ধ পরিধি মানে পাই আর, আর ব্যাস হচ্ছে 2 আর। আমরা যদি ব্যাসার্ধ আর ধরি, ব্যাস হবে 2 আর। ঠিক আছে, আমি একটু লিখে নিচ্ছি। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার, অতএব ব্যাস ইকুয়াল টু 2 আর মিটার। ব্যাস হচ্ছে 2 আর। ঠিক আছে, এবার অর্ধবৃত্তের পরিধি কি? অর্ধবৃত্তের পরিধি ইকুয়াল টু, অতএব অর্ধবৃত্তের পরিধি ইকুয়াল টু অর্ধ পরিধি প্লাস ব্যাস। পাশে হচ্ছে একক। তাহলে অর্ধবৃত্তের পরিধি মানে অর্ধ পরিধি প্লাস ব্যাস, এটাই হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। অর্ধ পরিধি ফর্মুলা হচ্ছে 2 পাই আর বাই 2। অর্ধ পরিধি মানে 2 পাই আর বাই 2 প্লাস 2 আর, এত মিটার। এটা কাটলে হচ্ছে পাই আর বাই 2 আর, এত মিটার। এবার এখান থেকে আর কমনলে ব্র্যাকেটে হচ্ছে পাই প্লাস 2 মিটার সমান আর, এটা হচ্ছে 22-এর 7
+2 মিটার। তাহলে অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে অর্ধ পরিধি প্লাস ব্যাস। অর্ধ পরিধি মানে হচ্ছে 2πr/2, 2πr/2, আর ব্যাস হচ্ছে 2r। তাহলে এখানে πr + 2r, এখান থেকে আর কমন নিলে π + 2, এবার পায়ের মান 22/7 সমান আর, এর লসাগু হচ্ছে 7। তাহলে 22 + 14 মিটার সমান আর কমন নিয়ে 36/7 মিটার। কিন্তু এটা কিন্তু অর্ধ পরিধিটা দেওয়া আছে, সেটা হচ্ছে কত? 144 মিটার। 144 মিটার। অর্ধ পরিধি হচ্ছে 144 মিটার। তাহলে শর্ত অনুসারে এটা = 144 লিখব। শর্তানুসারে আর × 36/7 = 144। অতএব আর = 144 × 7, আর নিচে হচ্ছে 36। এটা উপরে গেলে কিন্তু উল্টে যাবে, 7 যাবে উপরে আর 36 নিচে। 7 উপরে 36 নিচে, 7 এটা ইন্টু আছে ডিভাইডেড, মানে 7 উপরে 36 নিচে, কাটলে হচ্ছে 4। তাহলে আর = 28। তাহলে আমরা লিখব যে ব্যাসার্ধ = 28 মিটার। অতএব ব্যাস = 2 × 28 = 56 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে ব্যাস হচ্ছে 56 মিটার। তাহলে কিন্তু মনে রেখে দিবে যে অর্ধবৃত্তের পরিধি মানে হচ্ছে অর্ধ পরিধি প্লাস ব্যাস। তার মানে πr + 2r, এখানে আর কমন নিলে π + 2, 22/7 + 2, তাহলে আর × 36/7। এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা, আর × 36/7। শর্তানুসারে এটা = 144। খুব ভালো করে লক্ষ্য করবে। এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 2-এর 5 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে। আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে কোনো শ্রেণীর পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। কোনো শ্রেণীর পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। আমি একটু লিখে দিচ্ছি, আপেক্ষিক পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা কোনো শ্রেণীর পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। তাহলে আপেক্ষিক পরিসংখ্যা মানে কোনো শ্রেণীর পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলে। আপেক্ষিক পরিসংখ্যা = শ্রেণীর পরিসংখ্যা, কোনো শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা, কোনো শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, এই অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক হচ্ছে 3 নম্বর। দেখো খুব লাভ ক্ষতি একটা অঙ্ক, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে, এক পুস্তক প্রকাশক উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে, মানে তৈরি করতে যা খরচ তার উপর 30% দাম বাড়িয়ে একটি বইয়ের দাম
ছাপেন 715 টাকা, মানে 30% বাড়িয়ে বইয়ের দাম লিখে রাখে 715 টাকা, কিন্তু সে যখন বিক্রি করছে তখন কিন্তু 10% ছাড় দিচ্ছে। বলছে এতে প্রকাশকের শতকরা কত লাভ হচ্ছে, বুঝতে পারলে? আমি আবার বলছি, এক পুস্তক প্রকাশক উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে 715 টাকার দাম লিখে রাখেন। বইয়ের প্রিন্ট হচ্ছে 715 টাকা, কিন্তু সে যখন বিক্রি করছে তখন 10% ছাড় দিচ্ছে। বলছে এতে প্রকাশকের শতকরা কত লাভ হচ্ছে। তাহলে আমাকে কিন্তু প্রথমেই কিন্তু উৎপাদন ব্যয় বের করতে হবে, মানে বইটা তৈরি করতে প্রকাশকের কত খরচ হয়েছে সেটা আমাকে বের করতে হবে। বইটা তৈরি করতে প্রকাশকের কত খরচ হয়েছে সেটা কিন্তু প্রথমেই আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব হচ্ছে, প্রথমে লিখব ধার্য মূল্য ইকুয়াল টু 715 টাকা, মানে 715 টাকা প্রিন্ট লিখে রাখছে। কত পার্সেন্ট বাড়িয়ে লিখব? 30% বাড়িয়ে, অর্থাৎ ধার্য মূল্য 130 টাকা হলে উৎপাদন ব্যয় 100 টাকা, 30% বাড়াইছে, মানে 100 টাকা খরচ হলে লিখে রাখছে 130, 30% বাড়িয়ে 715 টাকার দাম লিখে রাখছে। 30% মানে কি? 30% বাড়ান মানে কি? তোমার যদি বইটা তৈরি করতে 100 টাকা খরচ হয় আর তুমি কত প্রিন্ট করছো? 130 টাকা, সেটাই তো 30%। অর্থাৎ ধার্য মূল্য 130 টাকা হলে উৎপাদন ব্যয় 100 টাকা, সেটাই হচ্ছে 30% বাড়িয়ে। অর্থাৎ ধার্য মূল্য 130 টাকা হলে উৎপাদন ব্যয় মানে তৈরি করতে খরচ, উৎপাদন ব্যয় ইকুয়াল টু 100 টাকা। মানে তোমার যদি তৈরি করতে 100 টাকা খরচ হয়, তুমি লিখে রাখছো 130 টাকা, তার মানে তো 30% বৃদ্ধি, 30% বাড়িয়ে। ঠিক আছে, যদি ধার্য মূল্য যদি 1 টাকা হয় তাহলে উৎপাদন ব্যয় কত? 100 নিচে 130, আর লিখে রাখছে 715 টাকা, 715 টাকার দাম লিখে রাখছে, তাহলে উৎপাদন ব্যয় কত? ধার্য মূল্য যদি 715 টাকা হয় তাহলে উৎপাদন ব্যয় হচ্ছে 100 গুণন 715 নিচে 130, 0 কাটা, 5 দিয়ে কাটলে 13 দিয়ে কাটলে 5 তারাং 65, বাঁচলো 6, 5 তারাং 65, তার মানে হচ্ছে 550 টাকা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, বইটা তৈরি করতে খরচ হয়েছে 550 টাকা আর দাম লিখা রাখছে 715 টাকা, 30% বৃদ্ধি। ঠিক আছে, এবার সে যখন বিক্রি করছে সে কিন্তু 10% ছাড় দিচ্ছে, ওই 715 টাকায় 10% ছাড়, ওই যে প্রিন্ট যা আছে তার উপর 10% ছাড়। 10% ছাড় মানে কি? ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা, 10% ছাড় মানে দাম যদি 100 টাকা লেখা থাকে সে বিক্রি করছে 90 টাকা, তবেই তো 10% ছাড়। আর 1 হলে কত? আর 715 লেখা আছে, তাহলে সে কত বিক্রি করছে? লিখবো 10% ছাড়, 10% ছাড়, অর্থাৎ ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 90 টাকা। 10% ছাড় মানেই হচ্ছে বইয়ের দাম যদি লেখা থাকে 100 টাকা, সে বিক্রি করবে 90 টাকায়, সেটা হচ্ছে 10% ছাড়, মানে 100 টাকায় 10 টাকা তোমার কাছে কম নিচ্ছে। 100 টাকা যদি লেখা থাকে বইয়ের দাম, তোমার কাছে নেবে 90 টাকা, সেটাই তো 10% ছাড়। তাহলে 1 টাকা লেখা থাকলে কত নেবে, আর 715 টাকা দাম লেখা আছে, তাহলে তোমার কাছে কত নেবে সেটা বের করবো।
তাহলে 1 হলে কত, অর্থাৎ ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত, 90 এর নিচে 100 টাকা, আর ধার্য মূল্য হচ্ছে 715। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 90 ইন্টু 715 আর নিচে হচ্ছে 100, 0 0 কাটলাম। ঠিক আছে, এবার আমি 9 দিয়ে গুণ করছি। 5 নং 45-এর 5, 5 নং 45-এর 5, হাতে থাকলো 4, 9 9 আর 4 13, 3 হাতে থাকলো 1, 64, 7 নং 63 আর 1 64, তার নিচে হচ্ছে 10, তাহলে 643.5 টাকা। আর একবার দেখে নিচ্ছি, 5 নং 45-এ 5, হাতে থাকলো 4, 9 9 আর 4 13, 3 হাতে থাকলো 1, 64, তাহলে 643.5 টাকা। তাহলে সে কিন্তু বিক্রি করছে 643 টাকা 50 পয়সায়, দাম লেখা আছে 715 টাকা, সে 10% ছাড় দিয়ে বিক্রি করছে, অর্থাৎ কত টাকায় বিক্রি করছে, 643.50 টাকা। কিন্তু তার তৈরি করতে কত খরচ, উৎপাদন ব্যয় কত, তার উৎপাদন ব্যয় হচ্ছে 550 টাকা, উৎপাদন ব্যয় হচ্ছে 550 টাকা, মানে তার তৈরি করতে খরচ হচ্ছে 550, সে বিক্রি করছে 643.50 টাকা। তাহলে লাভ কত, লাভ এটা মাইনাস এটা, লাভ কত হচ্ছে, অতএব লাভ ইকুয়াল টু 643.50 মাইনাস 550 এত টাকা। 550 বিয়োগ দিতে হবে, তাহলে 0.50 আর এখানে হচ্ছে 3, 5 হলে 14 হবে 9, তাহলে 93.50, শূন্যটা লিখতাম না, 93.5 টাকা। তার লাভ হচ্ছে 93.5 টাকা। তাহলে সেই টাকাটা সে কত টাকা লাভ করছে, 550 টাকা লাভ করছে। এটা যখন আমরা শতকরা লাভ বার করব তখন সবসময় ক্রয় মূল্য মানে এখানে উৎপাদন ব্যয় সেটা দেখবে, সেই টাকা লাভ হয়েছে এটা, উৎপাদন ব্যয় যেটা সেটাই লাভ হয়েছে এটা, একে কত, 100 কত। তাহলে আমরা লিখব যে 550 টাকায় লাভ হয় ইকুয়াল টু 93.5, এটা হচ্ছে 93.5 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, তাহলে 93.5 তার নিচে 550 টাকা, অতএব 100 টাকায়, মানে শতকরা। আমি আবার বলছি, যখন শতকরা লাভ বা ক্ষতি বের করবে সবসময় ক্রয় মূল্য যেটা তার উপর হবে লাভ বা ক্ষতি, একে কত, 100 কত, ঠিক আছে, ক্রয় মূল্য। আর এখানে উৎপাদন ব্যয়, যেটা উৎপাদন ব্যয় তার উপর, উৎপাদন ব্যয় অথবা ক্রয় মূল্য তার উপর লাভ হয় এত, একে কত, 100 কত। 100তে লাভ হচ্ছে 93.5 ইন্টু 100 আর নিচে 550, আর দশমিকের জন্য একটা 10, এই দশমিক তোলার জন্য একটা 10, তাহলে দুটা শূন্য কেটে দিলাম। এবার আমরা 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে 5, আর 11 দিয়ে কাটলে 8 11 88, 5 11 55, 5 দিয়ে কাটলে 17 সমান 17 টাকা ইকুয়াল টু 17%, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে শতকরা লাভ হচ্ছে 17%। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আমি চলে আসতেছি নেক্সট হচ্ছে 4 নম্বর। দেখো, এটা সমাধান করতে হবে। আমরা কিন্তু অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এর মধ্যে যে কোনো একটা মিলাবো, হয় এক্স মিলাবো না হয় ওয়াই মিলাবো। ঠিক আছে, দেখো প্রথমে দেখো এখানে আছে x/3 ইকুয়াল টু y/4 ইকুয়াল টু y/4, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর 2 নং আছে 7x মাইনাস 5y ইকুয়াল টু 2। আমরা কিন্তু 1 নং সমীকরণকে আমরা কিন্তু সিম্পল করব, ওটাকে একটা সিম্পল সমীকরণ তৈরি করব, সেটা আমরা দেবো 3 নং সমীকরণ। এবার আমরা 2 নং আর 3 নং সমীকরণের মধ্যে সমাধান করব। আমি করছি, দেখো প্রথমে লিখব 1 নং সমীকরণ থেকে পাই। এবার সমীকরণ লিখে আছে, দেখো x/3 ইকুয়াল টু y/4, আমরা কিন্তু বজ্র গুণন করব।
তাহলে 4x ইকুয়াল টু 3y, অতএব 4x মাইনাস 3y ইকুয়াল টু 0। এটা দিলাম আমরা 3 নং সমীকরণ। এটাকে এপার নিয়ে আসলাম, মাইনাস হলো। ঠিক আছে, এবার আমরা 2 আর 3-এর মধ্যে মিলাবো। আমরা কিন্তু ওয়াইকে মিলাচ্ছি। ওয়াইকে মিলানোর জন্য আমরা 2 নং সমীকরণকে গুণ করব 3 দ্বারা, আর 3 নং সমীকরণকে গুণ করব 5 দ্বারা। আমরা কিন্তু ওয়াই মিলাবো, এই ওয়াইকে মিলাবো। তাহলে আমরা 2 নং সমীকরণকে 3 দ্বারা আর 3 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করব। লিখছে এখানে 2 নং সমীকরণকে 3 দ্বারা এবং 3 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা কিন্তু ওয়াই মিলাবো। ওয়াই মিলানোর জন্য এটাকে গুণ করছি 3 দ্বারা 15, আর এটাকে গুণ করছি 5 দিয়ে 15। কিন্তু সেই গুণ কিন্তু সবগুলোকে গুণ করতে হবে। এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 21x মাইনাস 15y আর ইকুয়াল টু 6। আর এটাকে 5 দিয়ে গুণ করলে 20x মাইনাস 15y ইকুয়াল টু 0। 0-র সঙ্গে গুণ করলে 0। ঠিক আছে, দেখো এবার আমরা যে দুটো কাটবো একই চিহ্ন আছে। আমি কিন্তু এর আগে বলেছি যদি একই চিহ্ন থাকে তাহলে তোমরা কিন্তু বিয়োগ করবে, আর যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে কিন্তু যোগ করবে। তাহলে একই চিহ্ন আছে, আমাদের কিন্তু বিয়োগ করতে হবে, মাইনাস প্লাস মাইনাস। এইবার এই দুটা কিন্তু কাটবে। এবার দেখো 21 থেকে 20 বিয়োগ, তাহলে শুধু এক্স, আর এখানে কিন্তু 6। তাহলে এক্স এর মান কিন্তু 6। আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেলাম কিন্তু। এবার এক্স এর মানটা আমরা মোটা 1 নং সমীকরণে বসে দেবো। এক্স এর মান কিন্তু আমরা 1, 2, 3 যে সমীকরণ তোমার সুবিধা হবে তুমি কিন্তু বসিয়ে দেবে, এবং সেটা কিন্তু লিখে দিবে, কিন্তু লিখে দিবে। লিখবো 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। এবার আমরা সমীকরণটা লিখে নেব। সমীকরণ আছে x/3 ইকুয়াল টু y/4। এবার এক্স এর মান হচ্ছে 6, এক্স এর মান 6, তাহলে 6 এর নিচে 3, এখানে y এর নিচে 4, কাটলে হচ্ছে 2, বজ্রগুণন করলে y ইকুয়াল টু 8, y ইকুয়াল টু 8 আমরা কিন্তু পেয়ে গেলাম কিন্তু। তাহলে লিখবো যে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 6 আর y ইকুয়াল টু 8, এটাই হচ্ছে অ্যান্সার। খুব সোজা নিয়ম, শুধু যে কোনো একটা মিলাতে হবে, হয় এক্স অথবা ওয়াই মিলিয়ে কেটে দিলে যদি এক্স কাটো তুমি ওয়াই এর মান পাবে, আর যদি ওয়াই কাটো তাহলে তুমি এক্স এর মান পাবে, যেটা ইচ্ছা তুমি কেটে দিবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট। আর নেক্সট হচ্ছে 8 নম্বর, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে প্রশ্ন কি আছে। বলছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে, এবার তোমাদের প্রশ্ন হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে? যে ট্রাপিজিয়ামের দুটি অসমান্তরাল বাহু সমান, অসমান্তরাল বাহু, বাহু দুটো সমান্তরাল না, ট্রাপিজিয়ামে কিন্তু দুটো বাহু সমান্তরাল থাকে। ঠিক আছে, আর কিন্তু যে ট্রাপিজিয়ামের দুটি অসমান্তরাল বাহু সমান এবং কর্ণ দুটি সমান তাকেই বলা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে কিন্তু দুটো অসমান্তরাল বাহু দুটো কী হবে? সমান হবে, আর কর্ণ দুটো কিন্তু সমান, কর্ণদ্বয় কিন্তু সমান হয়। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে কর্ণ দুটো কী হবে? সমান হবে কিন্তু। ঠিক আছে, আমি আঁকাচ্ছি, দেখো তির্যক বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি। ওই তির্যক যেটা দুটা অসমান্তরাল যে তির্যক বাহু থেকে তাদের প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, আর সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে একটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 17 সেমি। 5 সেমি ও 17 সেমি হচ্ছে ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য কত? ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য আর হচ্ছে ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল।
এবার তোমাদের প্রশ্ন যে ট্রাপিজামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ট্রাপিজামের ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এটা মনে রেখে দিবে। সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা, আর সামনে হচ্ছে হাফ। খুব ভালো মনে রেখে দিবে। আমি ট্রাপিজিয়াম এঁকে নিচ্ছি। এটা একটা ট্রাপিজিয়াম, সমান্তরাল এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। নাম দিচ্ছি এ বি সি ডি। এই যে এ বি আর সি ডি সমান্তরাল, এ বি সি ডি সমান্তরাল, আর এই দুটো বাহু কিন্তু সমান্তরাল না। মানে যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য সমান, এই দুটো দৈর্ঘ্য কিন্তু সমান। দেওয়া আছে প্রত্যেকটি 10 সেমি। এটা হচ্ছে 10 সেমি, এটাও হচ্ছে 10 সেমি, আর এই বাহু হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি। আর গোটা বাহু, এই গোটা বাহু হচ্ছে 17 সেমি। এই গোটা বাহুটা হচ্ছে 17 সেমি। এর সঙ্গে সমান লম্ব টানছি, এখানে লম্ব টানছি, এটা হচ্ছে 5 সেমি। যদি 5 সেমি যায়, নাম দিচ্ছি ই, এখানে নাম দিচ্ছি এফ। তাহলে এইটুক কত হবে? এটা কত হবে? এটা হবে 17 থেকে 5 গেলে হাতে থাকছে 12, তাহলে এটা হবে 6 সেমি, এটাও 6 সেমি। এটা হচ্ছে 6 সিএম, এটা হচ্ছে 6 সিএম। তার মানে এই ইকুয়াল টু বিএফ ইকুয়াল টু 6 সেমি। আমি একটু লিখে নিচ্ছি। প্রথমে লিখছি এডি, এডি ইকুয়াল টু বিসি, বিসি ইকুয়াল টু 10 সেমি। তারপর লিখছি সিডি, সিডি ইকুয়াল টু 5 সেমি। আর সিডির সঙ্গে এফ সমান সমান ই এফ। সিডি সমান 5 সেমি ইকুয়াল টু এফ, ইএফও কিন্তু 5 সেমি। আর এবি, এবি ইকুয়াল টু 17 সেমি। এই এবি মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 17 সেমি। 17 থেকে যে আমরা 5 বাদ দিই, তাহলে এই দুটো মিলে থাকবে হচ্ছে 12। তার মানে আমরা লিখব যে এ ই প্লাস প্লাস বিএফ, বিএফ ইকুয়াল টু 17 মাইনাস 5 ইকুয়াল টু 12 সেমি। তাহলে এই ই আর বিএফ এই দুটোর যোগফল হচ্ছে 17 থেকে 5 বাদ, 17 থেকে 5 বাদ, তাহলে 12 সেমি। কিন্তু এই দুটো তো সমান, তাহলে একটা কত হবে? লিখব এ ই ইকুয়াল টু বি এফ ইকুয়াল টু 12/2 সমান 6 সেমি। তাহলে এই বাহুটা হবে 6 সেমি, আবার এই বাহু হবে 6 সেমি। এবার আমরা কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে গেলে কিন্তু আমাকে উচ্চতা জানতে হবে, ট্রাপিজিয়ামের উচ্চতা কত, আর জানতে হবে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, মানে সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্য জানতে হবে। এখানে কিন্তু দুটো সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 5 সেমি আর একটা হচ্ছে 17 সেমি। তাহলে আমাকে উচ্চতা বার করতে হবে, এই উচ্চতা ডিই বার করতে হবে। দেখো এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই এডি হচ্ছে অতিভুজ, আর ডিই হচ্ছে লম্ব, আর এই হচ্ছে ভূমি। তার মানে ভূমি আর অতিভুজ দেওয়া আছে, আমাকে বের করতে হবে লম্ব। লম্ব সমান রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে আমাকে লম্ব ডিই বের করতে হবে। লিখবো ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই এর হচ্ছে অতিভুজ, অতিভুজ ব্র্যাকেটে হচ্ছে এডি ইকুয়াল টু 10 সেমি। আচ্ছা, ত্রিভুজ এডিই
ভূমি ব্র্যাকেটে হচ্ছে AE ইকুয়াল টু 6 সেমি, আর ত্রিভুজ ADE এর লম্ব ব্র্যাকেটে হচ্ছে DE ইকুয়াল টু রুটের মধ্যে 10 তার হোল স্কয়ার মাইনাস 6 তার হোল স্কয়ার, মানে অতিভুজকার মাইনাস ভূমিস্কার। এই ত্রিভুজে যা হবে এটাও তাই, দুটা ত্রিভুজ কিন্তু একই হবে। এই ত্রিভুজে যা হবে আবার এই ত্রিভুজে কিন্তু একই হবে, এই দুটা ত্রিভুজ কিন্তু একই, এই দুটা ত্রিভুজ কিন্তু একই হবে। এটা যে কোনো একটা ত্রিভুজ করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এই ত্রিভুজ করছি, এই ত্রিভুজটা আমরা করছি। সমান সমান রুটের মধ্যে 100 মাইনাস 36, রুটের মধ্যে 64 ইকুয়াল টু 8 সেমি। তাহলে আমরা কিন্তু লম্ব 8 সেমি পেয়ে গেলাম। এবার আমরা কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা, পাশে হচ্ছে বর্গ একক। এটা হচ্ছে ফর্মুলা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা, সামনে হচ্ছে হাফ। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা। সমান সমান হাফ, আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 5 প্লাস 17, এই যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি 17 প্লাস 5, আর ইন্টু উচ্চতায় যে 8 সেমি, উচ্চতা কত? 8 সেমি, 8 বর্গ সেমি সমান 2 দা কাটলে হচ্ছে 4, তাহলে এখানে 22 গুণন 4 সমান সমান 88 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার, 88 বর্গ সেমি। ঠিক আছে, 88 বর্গ সেমি। এবার আমাকে কিন্তু কর্ণের দৈর্ঘ্য, ট্রাপিজিয়ামে কর্ণ, এখান থেকে একটা কর্ণ টানলাম, এই কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, এই কর্ণের দৈর্ঘ্য বের করব। তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, মনে করি এখান থেকে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5 আর 6 11, আর উচ্চতা হচ্ছে 8। আমাকে অতিভুজ বের করতে হবে। ঠিক আছে, লিখবো যে ত্রিভুজ ACF, এখানে করছি ত্রিভুজ ACF এর ভূমি হচ্ছে AF ইকুয়াল টু 5 6 11 সেমি, ভূমি হচ্ছে 11 সেমি, আর ত্রিভুজ ACF এর লম্ব হচ্ছে 8, লম্ব হচ্ছে CF ইকুয়াল টু 8 সেমি। এটা DE যা হবে CF ও তাই হবে, DE আর CF কিন্তু সমান হবে। ত্রিভুজ ACF এর অতিভুজ AC ইকুয়াল টু রুটের মধ্যে 11 তার হোল স্কয়ার প্লাস 8 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, সমান সমান রুটের মধ্যে 121 প্লাস 64
121 প্লাস 64, 121 প্লাস 64 সেমি সমান সমান রুটের মধ্যে 4 একে 5 8 1 185 এত সেমি। এটা হচ্ছে অ্যান্সার। লিখবো কর্ণের দৈর্ঘ্য, লিখবো কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুটের মধ্যে 185 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। রুটের মধ্যে 185 সেমি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। যখন আমরা কর্ণের দৈর্ঘ্য বার করব, লম্ব হচ্ছে 8 সেমি আর ভূমি হচ্ছে 6 5 11, এটা হচ্ছে 6, এটা 5, 11 সেমি। আমাকে অতিভুজ বার করতে হবে, অতিভুজ। এসি, এসি সমান রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 11 স্কোয়ার, 11 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 11 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 121 প্লাস 64, তার মানে রুটের মধ্যে 185, তাহলে রুট 185 সেমি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আর যখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করবে তখন হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা। ঠিক আছে, খুব ভালো করে দেখো। নেক্সট হচ্ছে 9 নম্বর, বলছে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে। পলাশ একটা বৃত্ত এঁকেছে, পিয়ালি একটা বৃত্ত এঁকেছে, যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। বলছে দুজনের আঁকা বৃত্তের পরিধির অনুপাত কত? তারা যে দুটো বৃত্ত আঁকাছে যাদের ব্যাসার্ধ হচ্ছে 4:5, বলছে পরিধির অনুপাত কত? একটা আঁকাইছে হচ্ছে পলাশ, পলাশ একটা বৃত্ত আঁকাইছে, এটা পলাশ, আর একটা পিয়ালি, এরকম দুইজন দুটা বৃত্ত আঁকাইছে। পলাশ, এটা হচ্ছে পিয়ালি। পলাশেরটা আমি ধরে নিচ্ছি 4R একক, পলাশের বৃত্ত ধরে নিচ্ছি, এটা হচ্ছে ও এ আর এটা হচ্ছে বি সি, এটা ধরে নিচ্ছি 4R একক, আর এটা ধরে নিচ্ছি 5R একক। তার মানে পলাশ যে বৃত্ত এঁকেছে তার ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি 4R একক, আর পিয়ালি যে বৃত্ত এঁকেছে তার ব্যাসার্ধ 5R একক আমি ধরে নিচ্ছি। কিন্তু এটা হচ্ছে পলাশের বৃত্ত, এটা হচ্ছে পলাশের বৃত্ত, আর এটা হচ্ছে পিয়ালি, পিয়ালি এঁকেছে। এটা হচ্ছে পলাশ, পলাশ, এটা হচ্ছে পিয়ালি, পিয়ালি। ধরি, ধরি পলাশের, পলাশের বৃত্তের, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু 4R একক। অতএব পলাশের বৃত্তের পরিধি, পরিধি ইকুয়াল টু 2 ইন্টু পাই ইন্টু 4R একক, মানে 2πr, 2πr, আর বলতে এখানে 4R, আর হচ্ছে 4R একক। ধরি পিয়ালির, পিয়ালির বৃত্তের, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু 5R, 5R একক। তাহলে পিয়ালি বৃত্তের পরিধি, পরিধি ইকুয়াল টু 2 ইন্টু পাই ইন্টু 5R একক। তাহলে পিয়ালি বৃত্তের পরিধি হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু 5R একক। এবার দুটো বৃত্তের পরিধির আমরা কি করব? অনুপাত। এখানে অনুপাত আছে, বলছে পরিধির অনুপাত কত? অনুপাত লিখব পলাশ, পলাশ ইস টু পিয়ালি, পলাশ ইস টু পিয়ালি। পলাশের বৃত্তের পরিধি হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু 4R ইস টু পিয়ালি হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু 5R। তাহলে আমরা কিন্তু 2πr উঠে দেবো, উঠে দিলে কিন্তু 4:5।
এটাই কিন্তু অ্যান্সার। তাহলে তাদের বৃত্তের পরিধির অনুপাত হবে 4:5। পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, 2 × π × ব্যাসার্ধ, 2 × π × ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা কিন্তু যদি ভালো লাগে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। কিন্তু সাবস্ক্রাইব করলে তোমাদের কিন্তু পরের ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। আর তোমাদের জানাশোনা পরিচিত বন্ধুদেরকে কিন্তু শেয়ার করবে। ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করো, তারাও তাহলে সুযোগটা পাবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট, আবার দেখা হবে।